বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের টেস্ট পাস করার জন্য এবং তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে যে অঙ্কগুলো আসতে পারে এসএসসি 2026 ক্যান্ডিডেট, তোমাদের বিশেষ ক্লাস করানো হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পরিসংখ্যানের শর্ট ক্লাসটা দেখো। তোমাদের পরিসংখ্যান থেকে 20-এ 20 মার্ক আজকে নিশ্চিত করতে পারবা, যেহেতু তোমাদের খুব বড় একটা সুযোগ আছে শর্ট সিলেবাসে পরিসংখ্যান থেকে 20 মার্ক দিতে পারবা তোমরা। তো 20 মার্ক দেওয়ার জন্য তোমরা এই পরিসংখ্যান কোন কোন অঙ্কগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কয়ের জন্য স্যারে আলাদাভাবে লিখছি, ক্ষয়ের জন্য লিখছি, ঘয়ের জন্য লিখছি। তো আমাদের কয়ের জন্য কোন অঙ্কগুলো আসবে, এগুলা ছাড়া এগুলোর বাইরে কোনো অঙ্কই আসবে না, ঠিক আছে? এবং এগুলো থেকে সিকিউ আসবে তোমাদের। তো এখানে টাইপ 1 এ দেওয়া আছে শ্রেণীব্যক্তি গণসংখ্যা। তোমার 35, 39, 40, 46, 45, 49 এগুলো হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা। যাই হোক, এখানে আমাদেরকে বলছে 1 নম্বর উপাত্তের মধ্যক প্রচুরক শ্রেণী নির্ণয় করা। তাহলে আমাদের উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের স্যার তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি গণসংখ্যা আর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। তো আমরা মোটামুটি সেগুলা লিখে ফেলছি। তো আমরা এখান থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, এইগুলা সব যোগ করে দিতে হবে গণসংখ্যা যা আছে। তো এখানে দেখো গণসংখ্যার সামনে কোনো সংখ্যা নাই, 9 থাকবে। আর এইখানে তোমার 9 আর 13 যোগ করে দেবে, 9 আর 13 যোগ করে দিলে হয় মেবি তোমার 22, 22 আর 20 যোগ করে দিলে হয় 42, 42-এর সাথে যোগ করলে হয় 49, 49 আর 6 যোগ করলে হয় 55, 55 আর 5 যোগ করলে হয় 60। তাহলে n ইকুয়াল হচ্ছে কত স্যার? n ইকুয়াল 60। আর আমাদেরকে বলছে মধ্যক নির্ণয় করতে। তো মধ্যক n এর অর্ধেক, n/2 ইকুয়াল 60/2। তো 30 দুগুণে কত? 60। তো 30 যা হচ্ছে কি মধ্যক, 30 যা মধ্যক। এই যে শেষ আমাদের অঙ্ক। এবার আমাদেরকে কি বলছে স্যার? প্রচুরক শ্রেণী নির্ণয় করো। তাহলে এখানের মধ্যে প্রচুরক শ্রেণী কোনটা হবে? শ্রেণী গণ সংখ্যার মধ্যে সর্বাধিক সংখ্যা যেটা, সেটা হবে প্রচুরক শ্রেণী। আচ্ছা, এখানে উপাত্তের মধ্যক ও প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক 30 হলে আমাদের এখানে মধ্যক হচ্ছে 30 যা মধ্যক। তো 30 কোথায় আছে? 9, 22 লিমিটেশন শেষ। 22 এর পর হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30 যত সংখ্যা আছে সব কিন্তু স্যার আমাদের এই সংখ্যার ভিতরে, এই সংখ্যার ভিতরে 30 কিন্তু এখানে আছে, 42 এর ভিতরে আছে। তাহলে আমাদের শ্রেণীটা কোথায়? শ্রেণীটা এটা, ঠিক আছে? আমাদের শ্রেণী হচ্ছে এটা 45 থেকে 49। তাহলে আমরা লিখবো অতএব 30 যা মধ্যক, 30 যা মধ্যক 45 থেকে 49 শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে? এই আমাদের ক নাম্বার আসতে হয় একটা প্যাটার্ন। তো এখান থেকে আমাদেরকে বলছে ধর প্রচুরক শ্রেণী নির্ণয় করার জন্য। তো প্রচুরক শ্রেণী কোনটা হবে? 20 হচ্ছে প্রচুরক, গণসংখ্যার মধ্যে সর্বাধিক সংখ্যা। তো আমরা এক নাম্বার অ্যান্সার করতে পারলাম। দুই নাম্বার অ্যান্সারটা করার জন্য আমরা লিখতে পারি যে গণসংখ্যা সর্বাধিক সংখ্যা, গণসংখ্যা সর্বাধিক সংখ্যা 20 যা মধ্যক, 20 যা মধ্যক। গণসংখ্যা সর্বাধিক সংখ্যা 20 যা যা হচ্ছে প্রচুরক, যা হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে বলছে। প্রচুরক শ্রেণী 20 যদি প্রচুরক হয়, প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 45 থেকে 49 শ্রেণীতে, 45 থেকে 49। তো তোমাদের এরকম দুই ভাবে আসতে পারে ক নম্বরে, হয়তো মধ্যক শ্রেণী নির্ণয় করতে বলবে বা প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে আমাদের মাস্টলি ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে, আর প্রচুরক নির্ণয় করতে হলে শ্রেণীযুক্তের গণসংখ্যা থেকে আমরা বের করে নেব। আশা করি সেক্ষেত্রে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে সেটা আমরা এখন দেখব। পরবর্তী অঙ্ক আমাদেরকে বলছে প্রচুরক ও মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা। তাহলে আমাদের এখান থেকে প্রচুরক ও মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা। মধ্যবিন্দু নির্ণয় করা কিন্তু সহজ প্যাটার্ন। আমরা জানি আমাদের এখানে 30 যা মধ্যকের শ্রেণী হচ্ছে 45 থেকে 49। তাহলে মধ্যমান আমরা বের করে নেব। মধ্যমান কোন শ্রেণীতে অবস্থিত? মধ্যক শ্রেণী 45 থেকে যোগ 49/2।
তাহলে 45 আর 49 যোগ করলে মেবি আমাদের 9 14, হাতের এসে 1, 4 4 8, 8 এখানে 94/2। তো 94 অর্ধেক হচ্ছে 47, 47 দ্বিগুণ 94। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে মধ্যকের গেল। তো প্রচুরকেরটাও আমরা সেম ভাবে বের করবো, একই প্যাটার্ন। প্রচুরক কি করবো, এখানে লিখবে 20 প্রচুরক। 20 হচ্ছে এটা প্রচুরক, যা কোন শ্রেণীতে অবস্থিত, 45 থেকে 49 শ্রেণীতে। তাহলে এর মধ্যমান বাইর করবো, অর্থাৎ মধ্যমান সেম ভাবে। তাহলে মধ্যমান এটা যেভাবে বাইর করছি না, ওইভাবে মধ্যমানটা বের করে নেব। আশা করি 2 নাম্বার প্যাটার্নটাও বুঝতে পেরেছো। এখানে আমাদেরকে বলছে 8, 14, 11, 17, 6, 7 উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। তাহলে উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করার জন্য আমাদেরকে এটা ক্লিন করতে হবে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে কত, 8, 14, 11, 17, 8, 14, 11, 17, 8, 14, 11, 17, তারপরে হচ্ছে 6, তারপরে 7 মেবি, ঠিক না? তো এইখানে আমাদেরকে মধ্যক, ধরো প্রথমে আমরা মধ্যক নির্ণয় করবো কিভাবে, সেটি হচ্ছে আমাদের কথা। মধ্যক নির্ণয় করো। তো এখান থেকে আমাদের দেখো উপাত্তগুলো অবিন্যস্ত আছে, বিন্যস্ত করতে হবে। উপাত্তগুলো বিন্যস্ত করি, প্রথমে অগোছালো সংখ্যাগুলো সাজিয়ে নেবে, উপাত্তগুলো বিন্যস্ত করি। তো এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে তোমার 11, তারপরে তোমার 14, তারপরে তোমার 17। তাহলে সংখ্যা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে লিখবে এখানে n equals 6, যা জোড় সংখ্যা। n equals 6টি, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয় সূত্র তোমরা জানো তো, জোড় সংখ্যা সূত্র, মধ্যকের জোড় সংখ্যা সূত্র হচ্ছে এটা, মনে রাখবা। তোমার n/2 তম পদ, n/2 প্লাস 1 তম পদের যোগফল, যোগফল 4 জায়গা নাই, বাই 2, ঠিক আছে? তো এবার আমরা অর্থাৎ মধ্যক নির্ণয় করে নেব। মধ্যক নির্ণয়, তাহলে এখানে n এর মান কত স্যার? n এর মান 6, আর তম পদ দেখলাম। তারপরে এখানে n এর মান কত? 6। সূত্রের মধ্যে মান বসাই দিতেছি, প্লাস 1 তম পদের যোগফল, তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে এখানে আমাদের 3তম পদ, 3 দুগুণে 6, 3 আগে যোগ করে 4, 4তম পদ, 4তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে 3তম পদ কত স্যার? 1 2 3, 3তম পদ হচ্ছে 8, আর 4তম পদ হচ্ছে 11, 8 আর 11। তাহলে আমরা কি করব, 8 যোগ 11/2, 8 আর 11 যোগ করলে হয় তোমার মেবি 19, 19/2। তাহলে 19-এর অর্ধেক হচ্ছে তোমার 9 দুগুণে 18, 9.5, 19-এর অর্ধেক হচ্ছে 9.5। এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করার সূত্র। আমরা এসকিউতে বা ক এর মধ্যে আসলে এইভাবে নির্ণয় করব। আর যদি আমাদের কি কোথায় আসে, যদি আমাদের এমসিকিউতে আসে এটা, তাহলে এমসিকিউতে আসলে কি করবা, 8 যোগ 11 সরাসরি মাঝে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবে, তারপরে অ্যান্সার 9.5 বাইর হবে, ঠিক আছে? 9.5 বাইর হবে, মানে শর্টকাট আর কি। এমসিকিউর সময় ওইভাবে করবা, আর এসকিউ বা ক নম্বরে আসলে তোমরা এইভাবে করতে হবে, তাহলে তোমাদের স্যারেরা নাম্বার দেবে না। তার পরবর্তীতে আমাদের এখানে বলছে কোন শ্রেণীর উচ্চসীমা 60, মধ্যমান 58 হলে নিম্নসীমা কত? তো নিম্নসীমা বাইর করতে হবে আমাদেরকে, মধ্যমান উচ্চসীমা দেওয়া আছে। তাহলে আমরা ওই যে একটু আগে মধ্যমান বাইর করার যে একটা সিস্টেম দেখছিলাম, ওই সিস্টেম আমরা করে নেব।
তো এগুলো একটু ক্লিন করে নিছি। তারপরে আমাদের এখানে কি কি দেওয়া আছে পরের অঙ্কের মধ্যে, আমাদের এখানে মধ্যমান দেওয়া আছে, তারপর হচ্ছে উচ্চসীমা দেওয়া আছে। মধ্যমান দেওয়া আছে, উচ্চসীমা দেওয়া আছে, আমাদেরকে নিম্নসীমা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা মানগুলো আগে লিখে ফেলি। মধ্যমান কত, আচ্ছা উচ্চসীমা দেওয়া আছে আর মধ্যমান দেওয়া আছে, নিম্নসীমা বের করতে হবে। উচ্চসীমা 60, মধ্যমান 58। উচ্চসীমা হচ্ছে তোমার 60, উচ্চসীমা 60, মধ্যমান 58, নিম্নসীমা হোয়াট। তা আমরা এটা কিভাবে বের করবো? আমরা জানি মধ্যমানের সূত্র, মধ্যমান সমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ডিভিশন 2। তাহলে এবার মানগুলো বসাই দাও। এখানে মধ্যমানের মান কত, 58, উচ্চসীমার মান কত, 60, নিম্নসীমার মান আমরা জানি না, বাই 2। তাহলে এবার আমরা কি করবো, 58 দ্বারা 2 গুণ দিয়ে দেবো। তাহলে 8 দুগুণে 16, 16 6, 5 দুগুণে 10, 10 আর 1 11, 116 হয়। এখানে হচ্ছে 60 প্লাস নিম্নসীমা। তো আমরা এখান থেকে নিম্নসীমা বের করে নিতে পারি। তো নিম্নসীমা 116 মাইনাস 60, তাহলে আমাদের এখানে 6 থেকে 6 থাকলো, তো এটা নাই। 6 থেকে 1 গেলে 5, 56। কিভাবে, 60 আর হচ্ছে 116, 10 আর 6 গেলে 6, 7 1 গেলে আর থাকে। আচ্ছা আমাদের এখানে কি করলাম, 8 দুগুণে 16, 16 6, 5 দুগুণে 10, 10 1 11। তো 116 থেকে 60 গেলে ও শিট, আজকাল বিয়োগ ভুলে গেছি আল্লাহ। 6 11 6 গেলে 8 থেকে 56, হাতে রয়েছে 1 1 রয়েছে 0। আচ্ছা এটাই আমাদের অ্যান্সার, 56। অ্যান্সার করে বসে রয়েছে, বাট যাই হোক, ভুল মানুষ মাত্রই ভুল। তো আমাদের এখানে নিম্নসীমা কত, 56। এবার আমাদের এখানে সবগুলো মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি। এবার এখানে কি আছে, উপাত্তে সর্বনিম্ন সংখ্যা 30, পরিসর 80 হলে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা। তা আমরা এটাও সেম ভাবে করে নেব। কিভাবে, আমরা তো মেবি সূত্র জানি, পরিসরের সূত্র সবাই মনে হয় জানে, কারণ হচ্ছে ছোটবেলা ক্লাস 7 থেকে পরিসর আমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে। তো পরিসরের সূত্র আমরা জানি কি, সর্বোচ্চ সংখ্যা তারপর বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে আগে আমরা উঠিয়ে ফেলি। আমাদের পরিসর হয়তো দেওয়া থাকবে, সর্বোচ্চ দেওয়া থাকবে, সর্বনিম্ন দেওয়া থাকতে পারে। তো আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা 30, পরিসর 80। তাহলে সর্বনিম্ন সংখ্যা 30, পরিসর 80, সর্বোচ্চ ওয়াট। তাহলে জানা আছে, ক নাম্বার আসবে এগুলা জানা আছে, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা বাইর করতে হবে। পরিসর কত, 80। তাহলে সর্বোচ্চ তো বাইর করতে হবে, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা কত, 30 যোগ 1। তাহলে এখানে 80 থেকে 1 বিয়োগ করলে
প্লাস আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তো এখানে থাকবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ 30। তাহলে আমাদের এখানে 80 থেকে 81 গেলে 8 থেকে 7 9 79, আর এটা প্লাস 30 এদিকে চলে আসবে, আর এখানে সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমাদের এখানে হবে 80, 100, 110, 109 হবে, সর্বোচ্চ সংখ্যা হবে 109। অতএব 109 হচ্ছে আমাদের অ্যান্সার, সর্বোচ্চ সংখ্যা 109। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে না? সর্বোচ্চ সংখ্যা 109। 109 থেকে 30 বিয়োগ করলে 80 থাকে না। সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমরা এটা মিলাইতে পারি, পরিসরে আমাদের মিলে কিনা দেখো। 109 বিয়োগ 30 যোগ হচ্ছে 1। তাহলে 109 থেকে 30 গেলে 8 থেকে 79, ঠিক না? 9 7 3 গেলে 8 থেকে 10 3 গেলে 8 থেকে 7। হ্যাঁ ঠিক আছে, আমাদের অঙ্কটা হয়েছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো এটা যদি আমরা আবার বিয়োগ করি, সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ 1, আমরা পরিসর কিন্তু 80 পেয়ে যাই। হিসাব ক্যালকুলেশন মিলিয়ে নিই। তবে শিক্ষার্থী এবার আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে চলক পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয় সূত্র লেখা। তো মধ্যকের সূত্র দিয়ে আসবে, এটা দিয়ে অঙ্ক আসে সবসময়। তো আমাদের এখানে মধ্যকের সূত্রটা আমরা তোমাদেরকে বলে দিতেছি, আমরা একটু পরে মধ্যক দিয়ে কিন্তু অঙ্ক করানো লাগবে মধ্যকের সূত্র দিয়ে। তাহলে মধ্যক এবং প্রচুরকের চলকের পরিচয় সম্পর্কে লিখতে হবে। তো মধ্যকের সূত্রটা আগে লিখবা। মধ্যক তোমার হচ্ছে সমান সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। L কি? L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। ঠিক আছে? আর n/2 কি? স্যার n/2 হচ্ছে মধ্যক। আমাদের fc কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তারপরে fm কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। সেই শ্রেণীর গণসংখ্যা। তারপর হচ্ছে এই হচ্ছে শ্রেণীবৃত্তি, এই হচ্ছে শ্রেণীবৃত্তি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মধ্যকের সম্পর্কে জানতে পারছো। এবার হচ্ছে আমাদের প্রচুরক চলক সমূহ সম্পর্কে একটু বলে দিতেছি। যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষা সামনে এবং টেস্ট পরীক্ষা, তোমাদের এগুলো জানা লাগবে, এগুলার বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? তো যারা ক্লাসগুলো করতেছো মনোযোগ সহকারে দেখো। তো এখানে এবার আমরা কি করবো? প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস f1 প্লাস f2 ইন্টু h। L হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। আর তোমার f1 হচ্ছে
প্রচুরক শ্রেণী বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। প্রচুরক সংখ্যা বিয়োগ পূর্ববর্তী সংখ্যা, পুরোটা লিখলাম না। F2 হচ্ছে আবার প্রচুরক সংখ্যা বিয়োগ পরবর্তী সংখ্যা, আর S হচ্ছে শ্রেণীব্যক্তি। তো এইগুলো হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য আসতে পারে সেম। তো আমি মোটামুটি ক নাম্বারের যত প্রবলেম আছে বা যত বোর্ডের মধ্যে এই অঙ্কগুলো এসেছিল সবগুলো কিন্তু একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে অঙ্কগুলো করাইছি। তো তোমাদের ক নাম্বারে আশা করি কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে স্যার আমরা পরবর্তী টাইপে চলে যাই, টাইপ 2। এখান থেকে মধ্যক নির্ণয় করতে বলছে। তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক গণসংখ্যা আর ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। তো স্যারে ক্রমযুক্ত গণসংখ্যা লেখার জন্য এটা মোটামুটি ক্লিন করে দিই, আমাদের একটু উপকার হবে। তো এবার আমরা এখান থেকে ক্রমযুক্ত গণসংখ্যা বের করব। তারপরে সূত্র তো স্যারে দেখাইছি, মধ্যকের সূত্র কি কি, তো ওইটা দিয়ে আমরা অঙ্ক করে নেব। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে প্রথমে 9 থাকবে কারণ এই পাশে কোনো সংখ্যা নাই। তো এবার এই 9 এর সাথে 13 যোগ করে দিব, কত হয়? 9 13 যোগ করলে মেবি হয় 22, 22 আর 20 যোগ করলে হয় 42, 42 এর সাথে যোগ করলে হয় 49, 49 আর 6 যোগ করলে হয় 55, 55 আর 5 যোগ করলে হয় 60। তাহলে এখানে n ইকুয়াল 60 সর্বমোট সংখ্যা, গণসংখ্যার সর্বমোট n ইকুয়াল কত? 60, আর n/2 হচ্ছে তোমার 60/2 হচ্ছে কত? 30। তো অতএব 30 যা মধ্যক, 30 যা মধ্যক। কোন শ্রেণীতে আছে স্যার? এই যে এই শ্রেণীতে আছে 30, এই 42 এর ঘরের ভিতরে 30 আছে। তো শ্রেণী হচ্ছে 45 থেকে 49 শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে? তো এবার আমাদের কাজ কি স্যার? আমাদের কাজ হচ্ছে যে মানগুলা বের করে নেওয়া। এই দিক দিয়ে স্যারের মানগুলা বের করে নিই। আমরা জানি L কি? L যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মূলসীমা। এই শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর নির্মূলসীমা কত? 45। তো স্যার এবার হচ্ছে যে আমাদের L এর মান বের করছি, এবার আমরা কার মান বের করব? FC এর মান বের করে নেব। FC যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী এটা, তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 22। FM কি স্যার? FM হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা, এই যে গণসংখ্যা 20। তাহলে আমরা এবার কি করব? L গেল, FC গেল, FM গেল, এবার S এর ভ্যালু বের করে নেব। S হচ্ছে আমাদের 5 করে শ্রেণীভিত্তিক। তাহলে আমরা তো সূত্র জানি, অতএব L প্লাস n/2 মাইনাস FC ইন্টু S/FM। তো এই জায়গার মধ্যেও দেখছি আমি অফলাইনে বাচ্চাদেরকে পড়াইছি, এই জায়গায় তারা ক্যালকুলেশন করতে পারে না। তো এইগুলো ক্যালকুলেশন শেখার চেষ্টা করবো। n/2 এর মান বসাই দিবা কত? 30, FC এর মান 22 ইন্টু S এর ভ্যালু হচ্ছে 5, FM এর ভ্যালু হচ্ছে 20। তো এবার তোমার কাজ কি স্যার? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা করবো। 45 প্লাস 30 থেকে 22 গেলে আর থাকে 8 ইন্টু 5/20। এবার স্যার কি করবো? এবারে 5 একে 5, 4 5 20, আবার 4 একে 4, 4 দুগুণে 8। এই ক্যালকুলেশনটা নিজে নিজে করার চেষ্টা করবো। তাহলে এখানে 45 যোগ 2 থাকলো, আর তাহলে 45 আর 2 যোগ করলে হয় 47। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার মধ্যকে। আশা করি তোমরা মধ্যক বুঝতে পেরেছ। মধ্যক এইভাবে করা লাগে। আর মধ্যকের সূত্র নিয়ে স্যারে কিন্তু উপরে আলোচনা করছিলাম কয়ের ভিতরে। তো আমরা এবার পরবর্তী টাইপে চলে যাচ্ছি, সেটা এবার দেখি কি অঙ্ক আমাদের জন্য রেডি আছে। 100% আসবে পরীক্ষা, 100%। ঠিক আছে, এটা আসবে। মধ্যক আর গড় আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত গড়। আচ্ছা স্যার এখানে জায়গা নাই, সংক্ষিপ্ত গড় লিখলাম স্যারে। এবার আমাদের কি কি গড় মনে রাখা লাগবে? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FI। এটা মুখস্থ রাখবা। এই যে উপরে 5টা গড় তোমার মনে না থাকলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FI। এই উপরে 5টা গড় মনে রাখবা। আর বাকিটা কিভাবে করা লাগে স্যার এখন তোমাদেরকে দেখাইতেছে। তোমার কাজ শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে 5টা গড় আমাকে মুখস্থ করা লাগবে, তুমি মুখস্থ করবা, আর কিছু দরকার নেই।
শ্রেণীভিত্তিক মধ্যমান গণসংখ্যা তাপবিচ্যুতি FIUI। তো এবার আমাদের এখানে প্রথমে আছে কত 31 থেকে 40, তারপরে আছে কত স্যার 41 থেকে 50, তারপরে আছে 51 থেকে 60, তারপরে আছে 61 থেকে 70, তারপরে আছে 71 থেকে 80, তারপরে আছে 81 থেকে 90, 81 থেকে 90। তো স্যারে ঘর একটা বেশি করছে, যাই হোক। এবার মধ্যমান কিভাবে বের করবো স্যার? মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে যে এই 31 যোগ 40 2 দ্বারা ভাগ দিবা, তাহলে এখানে আমাদের হয় 1, 3.5 7, 71, 2 দ্বারা 71 ভাগ দাও, 2 দ্বারা 71 ভাগ দিলে আমরা জানি এই 2 নাম তো 7-এর মধ্যে যায় 3 বার, 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 8 থেকে 1 11, তারপরে এখানে যায় 5 দুগুণে 10, তারপর একটা দশমিক দিবা, তারপর একটা শূন্য দিবা, তারপর 5 দুগুণে 10 35.5। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করো, ঠিক আছে, এগুলো তোমাদের শেখা দরকার, জানা দরকার। তো এখানে 35.5 লিখবা। লেখার পর স্যার আমরা কি আর সবগুলা করব? না, সবগুলা করার দরকার নেই। একটা জিনিস খেয়াল করো, এখানে 40 আছে, এখানে 50 আছে, 40-এর পর 50 গড় গণ, তাহলে 41 42 43 44 45 46 47 48 49 50 10 করে, মানে প্রত্যেকটা মানে গড় একটার সাথে আরেকটার পার্থক্য 10, এটার সাথে এটার পার্থক্য 10, এটার সাথে এটার পার্থক্য 10, এটার সাথে এটার পার্থক্য 10, তাহলে আমরা 10 গড় করে বৃদ্ধি করে দেবো। তাহলে একটা হবে 45.5, এটা হবে তোমার 55.5, এটা তোমার 65.5, এটা তোমার 75.5, এটা তোমার 85.5। ক্লিয়ার? তো এবার স্যার আমরা গণসংখ্যা বসাই দেবো আমাদের প্রশ্ন থেকে। 6, 8, 10, 12, 5, 7। এবার স্যার আমরা আনুমানিক গড় কিভাবে বের করবো? আনুমানিক গড় বের করার একটাই শর্টকাট কথা, যেহেতু সামনে পরীক্ষা, গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা যেটা, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের আনুমানিক গড় হবে। তাহলে আমরা এটা হচ্ছে আনুমানিক গড়, এইখানে সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে, এই 12 সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এখানে আনুমানিক গড়। আর এটা বরাবর আমরা এখানে কি দেবো স্যার? এটা বরাবর আমরা এখানে শূন্য দিয়ে দেব, এটা বরাবর আমরা এখানে শূন্য দেব, আর এখানে -1, এখানে -2, এখানে -3, আর এখানে 1, এখানে 2। এবার আমাদের কাজ হচ্ছে FIUI মানে গণসংখ্যার তাপবিচ্যুতি গুণ করা। 3 6 18 -18, 8 2 16 -16, -10, 12 0 0, 5 1 5, 7 2 14। ঠিক আছে, তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি করার, একটু ক্যালকুলেশন করে নেব। এই জায়গায় বাচ্চারা বেশিরভাগ ভুল করে FIUI এর মান বের করতে পারে না। ঠিক আছে, তো এখানের মধ্যে আমাদের মাইনাসের যতগুলো আছে সবগুলো আমরা যোগ করে দেব। তাহলে -18 যোগ তোমার হচ্ছে -16 -10, তারপরে এখানে এগুলো সব যোগ করলে হয় 18 আর 10 যোগ করলে হয় 28, 30, 44, -44 হয়। এবার এখানে 5 আর 14 যোগ করলে হয় 19, প্লাস হচ্ছে 19। এবার -44 থেকে আমরা যদি 19 বিয়োগ করি, তাহলে 4 থেকে 9 14 থেকে 9 গেলে 8 থাকে তোমার 5, হাতে রয়েছে 1, 1 1 2, 4 থেকে 2 গেলে 8 থাকে 2। তাহলে এখানে চিহ্ন কার বড় স্যার? এখানে চিহ্ন কার বড়? মাইনাসের বড় না? এই -25, এই জায়গার মধ্যে ভুল করলে তোমার পুরো অঙ্ক শেষ। -25, তুমি একটা জিনিস খেয়াল করবা, -44 আর +19, এটা হচ্ছে +19, এটা হচ্ছে -44, যে চিহ্ন বড় ওই চিহ্ন আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা আনুমানিক গড়ের সূত্র জানি, আনুমানিক গড়ের সূত্রটা আমরা এখানে বসাই দিব, এরপর আমরা ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, তাহলে আমরা আনুমানিক গড়ের সূত্র জানি, x বার a প্লাস সিগমা বা সামেশন FIUI বাই n ইন্টু h। তাহলে আমাদের এর মান তো আমরা জানি কত, 65.5, প্লাস FIUI এর মান সমষ্টি বাইর করছি -25, আর n এর ভ্যালু আমাদের গণসংখ্যা মেবি হচ্ছে 6 8 14, 14 10 হচ্ছে 24, 24 আর 12 হচ্ছে তোমার 36, 36 হচ্ছে 41, 41 সাথে হচ্ছে 48।
আমাদের গণসংখ্যা হচ্ছে 48। তাহলে এখানে আমরা 48 দিব, আর এখানে ইনটু হচ্ছে যে শ্রেণীবৃত্তি h আমাদের কত করে 10 করে, তারপর 65.5 প্লাস এই আমরা কি করব 25 আর 10 গুণ করে দেবো 250, 250-এর সাথে ওটা ভাগ করে দেবো, ভাগ করে বিয়োগ প্লাসে মাইনাসে মাইনাস হবে, বিয়োগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তো যাই হোক স্যারে করতেছে -250 আর হচ্ছে 48, তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 65.5 প্লাসে মাইনাসে মাইনাস। যদি আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি, যেহেতু স্যারের এখানে ক্যালকুলেটর আপাতত এখন নাই, স্যার মোবাইল থেকে ক্যালকুলেটর ইউজ করতেছি। তাহলে 250 ভাগ হচ্ছে 48, 250 ভাগ 48 5.2, 5.2। তাহলে আমরা এখানে 65.5 থেকে 5.2 বিয়োগ করে দেব, বিয়োগ 5.2। চাইলে আমাদের এখানে 60.3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা টাইপ 3 এর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার হচ্ছে যে আমরা পরবর্তী কাজে চলে যাই। টাইপ 4 প্রচুরক কত নির্ণয় করা। তো প্রচুরক স্যার এখানে আমাদের গণসংখ্যা সবচেয়ে বড় যেটা, সেটা আমাদের প্রচুরক। আমরা প্রচুরকের সূত্র নিয়ে আলোচনা করছিলাম ক নাম্বারে। তো এখানের মধ্যে এখানে সর্বাধিক সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কত? সর্বাধিক সংখ্যা হচ্ছে 13, যা প্রচুরক, যা প্রচুরক। তাহলে 13 আমরা জানি এর মান যে শ্রেণীতে প্রচুরক অবস্থায় সে শ্রেণীর নির্ভরসীমা। এই যে 13 এর নির্ভরসীমা 46। আর F1 আমরা জানি প্রচুরক শ্রেণী বিয়োগ পূর্ববর্তী, 13 - 9 ইকুয়াল হচ্ছে আমাদের থাকে 4। আর F2 আমরা জানি প্রচুরক শ্রেণী পরবর্তী শ্রেণীর বিয়োগফল অন্তর। তাহলে এখানে 8, সরি, তাহলে এখানে 8 × 5 = 13, 5 হবে। আর s এর ভ্যালু কত করি? s এর ভ্যালু হচ্ছে 5 করে। তাহলে আমাদের সূত্র তো জানাই আছে, অতএব প্রচুরকের সূত্র আমাদের জানা আছে না? প্রচুরক হচ্ছে সমান সমান L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H। তাহলে L এর মান কত স্যার? L এর মান 44 প্লাস F1 এর মান কত? F1 এর মান হচ্ছে 4, তারপরে হচ্ছে যে 4 প্লাস 5, তারপরে হচ্ছে S এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 4 × 5 = 20, 46 প্লাস 20/9। তাহলে আমরা যদি ভাগ করি আমাদের মানটা বাইর হয় 20/9 যোগ হচ্ছে তোমার 46। তাহলে আমাদের 46.2 হচ্ছে অ্যান্সার, 46.2 হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের কি শিখতে হবে? এরপরে আমাদের এই যে এইগুলা শিখতে হবে, সেইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। গ নাম্বারে এখানে 8 মার্ক দুইটার মধ্যে, বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন, আয়তলেখা অঙ্কন। তো স্যারের বই থেকে তোমাদের এটা সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি। তো তোমাদের বই থেকে যেভাবে লিখছে ওইভাবে যদি তুমি লেখো, তোমার স্যারেরা অবশ্যই তোমার নাম্বার দেবে। বইয়ের ভিতরে আমাদের সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা আছে। তো এইখানে আমরা এই যে এখানে আমাদের যতগুলো গ্রাফ লাগবে, কিভাবে করা লাগে, সবগুলা কিন্তু কিভাবে খুব সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা প্রদান করছে। ঠিক আছে? আমাদের এখানে বলছে তোমার কোন স্কুলে 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থী ওজনের গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ। এখানে আমাদের শ্রেণীবৃত্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা নির্বাচন থেকে আয়তলেখা অঙ্কন করতে হবে। তাহলে আয়তলেখা অঙ্কন করতে তোমার কি কি লাগবে? এইগুলো মুখস্থ রাখবা। আয়তলেখা অঙ্কন করতে তোমার লাগবে কি? শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, শ্রেণীর মধ্যবিন্দু, গণসংখ্যা, এগুলো তোমার লাগবে। গণসংখ্যা দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধানও দেওয়া থাকবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিভাবে বের করবা সেটা হচ্ছে তোমাদের বড় কথা। এই 46.0 সাথে 0.5 বিয়োগ করে দিবা, এটার সাথে 0.5 যোগ করে দিবা, এটার সাথে কত 0.5 যোগ করবা। ঠিক আছে? আর এটার সাথে 0.5 বিয়োগ করবা, 0.5 বিয়োগ করবে, তাহলে তুমি সবগুলো বাইর করতে হবে। তো 46.0.5 বিয়োগ করলে কত হয়? 43.5
আর এটার সাথে 0.5 যোগ করলে 50.5। তাহলে তুমি ধারাবাহিকভাবে এবার শ্রেণীব্যাপ্তি 5 করে নিচে নিচে নামতে পারো, ইচ্ছা তোমার 50.5, তার 55.5 বা 55.5, ধারাবাহিকভাবে তুমি 5 করে নিচে নামবা। আর শ্রেণীর মধ্যবিন্দু যোগ করে দিবা, যোগ করে শ্রেণীর মধ্যবিন্দু বের করবা। তো এখানে আমরা দেখো 45.5 আর 50.5 বা 46 আর 50 যদি যোগ করো তোমার শ্রেণীর মধ্যবিন্দু তোমরা পেয়ে যাবে। তো আমরা যদি যোগ করি 46 যোগ হচ্ছে 50, 96 এর ভাগ হচ্ছে 2, ঠিক আছে? তো ভাগ 2, তাহলে আমাদের 48 বের হয়। কি করতে হবে স্যার? কি করতে হবে? এই 51 আর 55 যোগ করবা, এটা যোগ করবা, 2 দ্বারা ভাগ দিবা, তাহলে এটা বাইরে হবে। আর গণসংখ্যা দেওয়া থাকবে। এইবার এই লেখাটা তুমি ভালো করে লেখার চেষ্টা করবে। এই লেখার উপরে তোমার নাম্বার দিবে, ঠিক আছে? এই লেখার উপরে তোমার নাম্বার দেবে। ছক কাগজে প্রতি গড়কে 5 একক ধরে, প্রতি গড়কে তুমি 2 একক ধরতে পারো, 1 একক ধরতে পারো, 5 একক ধরে x অক্ষ বরাবর শ্রেণীসীমা, মানে x অক্ষ বরাবর কি তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, y অক্ষ বরাবর গণসংখ্যা, y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, নিচে আয়তে লেখা হয়েছে x অক্ষ বরাবর শ্রেণীসীমা 45.5 থেকে আরম্ভ হয়েছে মূল বিন্দু 45.5 পর্যন্ত পুরোবিন্দু গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এখানে আমাদের এই যে এটা ছেদ চিহ্ন দ্বারা পূর্ববর্তী যে আরো গড় আছে এগুলো দ্বারা বোঝাইছে। এটা হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। প্রথম থেকে লেখা শুরু করা 45.5, 50.5, 55.5, 60.5, 65.5, 70.5। এটা হচ্ছে তোমার গ্রাফ পেপার, ঠিক আছে? তো গ্রাফ পেপারে এবার আমাদের গণসংখ্যা এই এক গড়কে 5 একক ধরছে, তারপরে এই গড়কে 5 একক মানে 5 একক ধরে নিচ্ছে, মানে এখানে 5টা গড়, এখানে 5টা গড়, এখানে 5টা গড়, এখানে 5টা গড়, এই আর কি। তাহলে এখানে প্রথমে এখানে 5 ছিল গণসংখ্যা আমাদের, ঠিক না? গণসংখ্যা আমাদের প্রথমে কত ছিল? গণসংখ্যা প্রথমে ছিল কত? 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 15, তারপরে 10। তো আমরা গণসংখ্যা অনুযায়ী কি করছি? মানগুলো y অক্ষ বরাবর বসাইছে গণসংখ্যার মানগুলো। এখানে 5, তাহলে এখানে 10 ঘর, তারপর এটা তো হচ্ছে যে তোমার 20 ঘর, তারপর এটা তো হচ্ছে তোমার 15 মনে হয় মেবি, 15, 20 এর পর হচ্ছে 15, হ্যাঁ 15, তারপর এটা হচ্ছে তোমার স্যার হচ্ছে 65.5, 45.5 থেকে এটা 5 করে, এরপর এটা হচ্ছে 10 ঘর, ঠিক আছে? তো এরপরে তুমি কি করবে স্যার? এটা 5 ঘর, এটা 10 ঘর, এটা 10 ঘর, আর এটা হচ্ছে 20 ঘর, আর এটা হচ্ছে কত? তো এইভাবে তো পরবর্তীতে গ্রাফটা এঁকে দিবে, ঠিক আছে? তার পরবর্তীতে হচ্ছে অজীব রেখা। অজীব রেখা হচ্ছে তোমাদের মধ্যবিন্দু বরাবর একটা বিন্দু দিয়ে মাঝামাঝি এটা থেকে শুরু করে মাঝামাঝি বিন্দু দিয়ে গণসংখ্যা বরাবর কি করবা? এটা মিলিয়ে দিবা, এটা মিলিয়ে দিবা, জাস্ট এটা মিলিয়ে দিবা, এটা মিলিয়ে দিবা, এটা মিলিয়ে দিবা, এটা মিলিয়ে দিবা, এরপরে এটা যোগ করে দেবে আমরা, জাস্ট। তো এখানে এবার পরবর্তীতে হচ্ছে আমাদেরকে বলছে শ্রেণী ব্যবধান মধ্যবিন্দু গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য। তাইলে আমাদের এখানে এটা হচ্ছে যে আমাদের শ্রেণী ব্যবধান, আর এটা হচ্ছে আমাদের গণসংখ্যা y অক্ষ বরাবর। তো এখানে আমাদের গণসংখ্যার যে মানগুলো আছে, এই গণসংখ্যার যে মানগুলো আছে এগুলো আমরা বসিয়ে দেব। এটা কত? 10 থেকে 20। তাহলে আমাদের এই 10 থেকে 20 এর মাঝামাঝি জায়গায় তুমি 8 করে একটা কি দিবা? ইয়ে দিবা, তোমার বিন্দু দিবা। 20 থেকে 30 ঘরের গণসংখ্যা কত? 20 থেকে 30 ঘরের গণসংখ্যা হচ্ছে 10। তাহলে 10 তে একটা বিন্দু দিবা। এই মাঝামাঝি যে 10 আর 20, 10, 20 এবং 30 এর মাঝামাঝি একটা কি দিবা? মানে এখানে 10 ঘর। এরপরে আবার তোমার হচ্ছে যে 30 থেকে 40 15 ঘর। তো 15 ঘরে দেয় আবার একটা 30, 40, তাহলে এই 5, এই 5, এই 5, এখানে মাঝামাঝি একটা বুনটা দেবে, ঠিক আছে? তারপরে এইভাবে সবগুলো একটা একটা করে বুনটা দেবে, সবগুলো যেখানে যেখানে যতটুকু পর্যন্ত যায়, ঠিক আছে? তো এইভাবে পরবর্তীতে তুমি বহুভুজটা কি করে দেবা? অঙ্কন করে নেবা। তারপর বহুভুজটা এইভাবে অঙ্কন করে নেবা। তারপর আর একটা আছে, সেটাই আমাদের শেষ। তো
তো এখানে হচ্ছে যে আমাদের এই যে এটা বাইর করার জন্য আমাদের কি লাগবে, শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা। তাহলে এখানে আমাদেরকে ক্রমজিত গণসংখ্যা y অক্ষ বরাবর আর x অক্ষ বরাবর শ্রেণীভিত্তিক। তো আমাদেরকে গ্রাফের মধ্যে জাস্ট হচ্ছে যে প্রথমে ক্রমজিত গণসংখ্যা কত আছে, প্রথমে ক্রমজিত গণসংখ্যা হচ্ছে 8, তারপরে 20, তারপরে 35, তারপরে হচ্ছে 53, তারপরে হচ্ছে 60। তাহলে আমাদের প্রতি গড়কে তুমি মোটামুটি একটা গড়কে তুমি 3 একক বা 2 একক ধরে অঙ্কটা করার চেষ্টা করবা। করলে তারপর তোমাদের হচ্ছে যে গ্রাফ পেপারে তোমার জায়গা হবে, কারণ হচ্ছে যে এখানে অনেক বিশাল সংখ্যা, তো 60 পর্যন্ত গড়, তো তুমি হিসাব করতে তোমার অসুবিধা হবে। তো শ্রেণীভিত্তিক প্রথমে 10, তাহলে প্রথম এক ঘরকে দুই দুই করে নিছে, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 10। আচ্ছা ওকে, এটা তো আমাদের বইয়ের গ্রাফ, সবকিছু মিলে না। এরপর হচ্ছে যে তুমি 20-এ যাইয়া আঁক দিবা, তাহলে এখানে 5 ঘর, 5 দুগুণে 10, এখানে 5 ঘর, 5 দুগুণে 10, 20। ঠিক আছে? ও ঠিক আছে, আমাদের তো গণসংখ্যা মনে হয় ক্রমজিত গণসংখ্যা সর্বপ্রথম 8। হ্যাঁ, এই যে সর্বপ্রথম তো 8-এ, তো আমাদেরটা ঠিক আছে, ওনাদেরটা ঠিক আছে। তাহলে প্রতি ঘরকে 2 একক ধরছে, 2, 4, 6, 8। তারপরে হচ্ছে যে 20-এ যে একটা আঁক দিবা, তারপরে শ্রেণীভিত্তি বরাবর যায় ওইটার ক্রমজিত গণসংখ্যা যত আছে অত মধ্যে যায় আঁক দিবা, অজীব রেখা একেবারে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ।